আমি আমার পুতুলটারে জ্বরে ধরতে পারতাছি না এবং ওরা আমি চুমু দিতে পারতাছি না, মানে আমি ওর গায়ের গন্ধ পাইতাছি না। আমি না আমার এই ক্ষতিটা যারা করছে আমি কোনোদিন মাফ তিনবার আমি লাইফে চিন্তা করছি আমি সুইসাইড করবো। আমি ফ্যানের দড়ি বাঁধছি কিন্তু আমি মরি নাই। আমি কিবরিয়ার প্রতি খুব জেলাস ছিলাম। 24 বছরের মাঝখানে গ্যাপ আছে, শত্রুতা আছে, 2 নাম্বারই আছে। আমার একবার জিজ্ঞাইছোস হু আই অ্যাম। এখন আমি বলি যে ঢাকার মানুষের গোপনে সংসার বাঁচাচ্ছি আমি। সাইম কি মানে বিয়ে শাদী মানে কেন করলি না? ওর তো সম্ভব না তো। অনেকের দিয়ে অনেক কিছু হয় না। আচ্ছা তোমরা কি সবাই একই রকম থিংস দেন যে প্রেম করছেন বা ব্রেকআপ হইছে বা জীবনে কিছু? নওশিনের পরে তুই কার সাথে করলি? লাস্ট ব্রেকআপ হইছে কতদিন আগে। বলো যে যেন আর ব্রেকআপ না হয়। আচ্ছা আমরা কিন্তু রেডিও টুডে এর ফার্স্ট ব্যাচ আরজে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। হানিফ সংকেত স্যারের পরে বাংলাদেশে কেউ শুদ্ধ বাংলায় সুন্দর করে উপস্থাপনা করলে সে আপনি। ও আমার সামনে দিয়ে আকাশ পরিমাণ পপুলার হয়ে যাচ্ছে, আমি সারাদিন কাজ করার পরেও 2 জন মানুষ আমাকে চিনতেছে না। সেকেন্ড হচ্ছে আমার নামে হেট ক্লাব ছিল। যখন আমার এন্টারটেইনমেন্ট দরকার হতো আমি হেড ক্লাব খুঁজে বসতাম। পাশে একটা সাইবার ক্যাফে ছিল, সে গল্প আমরা বলতে চাই না। এটুকু না, আমাদের এবার একটু বিরতি নিতে হবে। ছোট্ট একটা বিরতি। সাইবার ক্যাফের সন্ধান কে দিছিল? ওকে বাই দ্য ওয়ে আমি একটা আমার নিজে রিকশা ভাড়া করে নিয়ে গেছি। ছোট্ট একটা বিরতি। মানে আজকের অনুষ্ঠানটা কমেডি শো হতে যাচ্ছে এবং আপনারা ভেরি রিস্কি শো আর একেবারেই আপনি ফর্মাল কিছু আশা করেন না। তো নীরব আমার বন্ধু, নীরব এবং সাইম আমার জুনিয়র ফ্রেন্ড আমি বলবো। এই হচ্ছে আমরা 3 জন, এই হচ্ছে সাইম, এই হচ্ছে আরজি কিবরিয়া, আর এই হচ্ছে নীরব। 2007 সালের চ্যালেঞ্জ 2007 সাল এবং আজকে 18 বছর পর আমরা আমাদের মনে হয় এরকম একটা পোজে আরেকটা ছবি তোলা উচিত। আমি তুলবই, এটা তো বলতে হয়। আমি আজকে 18 বছর আগে থেকে প্ল্যান করে রাখছি এই ছবি। এবং আমাদের ক্যারিয়ারের সাথে মিল। আমার ক্যারিয়ার 19 বছরের, তোর আরো বেশি হবে কারণ তুই তো পত্রিকায় শুরু করছিলি। আমি জানি না তোর কত বছর। 18 বছর, 19 বছরের ক্যারিয়ার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আচ্ছা আমরা কিন্তু রেডিও টুডে এর ফার্স্ট ব্যাচ আরজে বাই দ্য ওয়ে। আমার চেয়ে সিনিয়র ওরা, আমি কিছুদিন পরে ঢুকছিলাম। আরেকটু ভালো করে বলো যে বাংলাদেশের ফার্স্ট ব্যাচ। হ্যাঁ রেডিও টুডে তো বাংলাদেশের ফার্স্ট আরজে। তো আমি জানি না রেডিও স্মৃতি যাদের আছে আজকের এই অনুষ্ঠানটা দেখলে হয়তো আপনারা রিলেট করতে পারবেন যে ওই সময়ে নীরব কতটা পপুলার ছিল। এই জায়গাটা আমি একটু না আমি অতটা যাদের বয়স এখন 35 থেকে 45 তারাই শুধু মনে করতে পারবে, বাকিটা মনে করতে পারবে না। আমি বলি আমি অতটা পপুলার ছিলাম না যতটা তুই পপুলার ছিলি, এবং সাইমও অতটা ছিল না। তবে তাই হোক করতি তুই, আমি করতাম ইউটার্নার পোস্ট বক্স 903 আর তুই করতি রাতভর গান, যে অনুষ্ঠানের নামই কোনোদিন কেউ চিন্তা করে না সেটা নাম কি হবে না হবে, কোনো রকম একটা দিয়ে রাখি রাতভর গান ব্যাক টু ব্যাক, এবং ওই নামটা নিয়েও ওর আপত্তি ছিল। এত বড় নাম RVG টাইপ করতে গিয়ে দিন শেষ। তুই কি জানতি যে তুই এতটা পপুলার হতে যাবি? না, এবং অনেস্টলি মানে একদম আগে বলা হয়েছে কিনা আই ডোন্ট নো, আমি কিবরিয়ার প্রতি খুব জেলাস ছিলাম এখনো। দুটো জায়গায়, এক হচ্ছে আল্লাহ তোকে অসম্ভব বুদ্ধিমান মানুষ বানিয়েছে, ইউ টুক এভরি সিঙ্গেল গুড ডিসিশন। না মনে হয় হ্যাঁ হ্যাঁ, যা হয়েছে ভালোর জন্য হয়েছে। যে যার মত করে বলতেছে, মনে করে বলতেছে, আমি বলতেছি না যে পচাচ্ছে কি না। না আমি অনেক ভেরি গুড সেন্স। দেখ ডিবেটিং সোসাইটি থেকে আজ পর্যন্ত উই আর টুগেদার লাইক কয় বছর, 2001 থেকে আমরা একসাথে, আজকে 2025, 24 বছরের বন্ধুত্ব। মাঝখানে গ্যাপ আছে, শত্রুতা আছে, 2 নাম্বারই আছে, ঝামেলা আছে, হয় এটা হয় স্বাভাবিক। তারপরে এই শোতে আসা হয়েছে একসাথে। হ্যাঁ স্টিল উই আর ফ্রেন্ড। এবং আমি বিশ্বাস করি, এখনো আমি বিশ্বাস করি, আল্লাহ মাফ করুক, যে কোনো কিবরিয়ার বিপদে আমার কানে যাওয়া মাত্র আমি সেটা দাঁড়াই। এটা তোর একটা ভালো গুণ। এটা শুধু কিবরিয়ার না, তুই যে কোনো তোর কিন্তু মার্কেটে কোনো এনিমি নাই, মানে এটা একটা খুব ভালো গুণ। তুই কাউকে নিয়ে খারাপ কিছু বলিস না, তোর কোনো ক্ষতি করলেও তুই তাকে নিয়ে সবসময় ভালো কথা ভালো না, এটা একটা ভালো গুণ। রাইট, আমার যে প্রশ্নটা ছিল যে তুই এতটা পপুলার হবি এটা জানতে কি না, ওইটাই বলছি যে হয়েছে কি আমি জেলাসটা কইছিলাম তখন। রেডিও সবচেয়ে হিট শো এখনো ইউটার্ন 4টা 4 PM to 8 ড্রাইভ করে মানুষ ফিরবে, ড্রাইভ শো বলে। আচ্ছা, তো আমরা হেভি জেলাস না কিবরিয়া অন দ্য হট সিট, কারণ ওর কাছে সব স্পন্সর, মানে 28 মিনিট 30 মিনিট বিজ্ঞাপন বাজানোর পর একটা গান বাজতেছে, কেন এটা নিয়ে ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছে। সো এটাও সবচেয়ে হিট শো। তো আমাকে যখন রাত্রে দিল, প্রথমত ধর যে আমার কথা বলাটা একটু ডিফারেন্ট টাইপের, অন্য সবার মতো করে আমার অনেক বেশি স্মার্ট না। আমি একটু টেনে কথা বলি, একটু স্লো কথা বলি, নিচু গলায় কথা বলি, আর সবার যারাই তো অনেক বেশি রকিং।
তো ওই সময় না আমি অনেক জেলাস করতাম। কিবরিয়া প্রথমত ড্রাইভ শোতে বসে অনেক ভালো গলা, ডিবেট লাইভ থেকেই আই এম জেলাস অন ইউর ভয়েস অ্যান্ড টোন, দ্য থ্রো অ্যান্ড দ্য থিওরিজ, দ্য ইনফরমেশন ইউ গ্যাদার্ড, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, ও মাই গড দিস টু মাচ। অনেক পড়াশোনা করতাম, এখন তো মূর্খ হয়ে গেছি। আল্লাহ অনেক জ্ঞান দিছে এবং তোর কাছ থেকে অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে। আমাদের যারা টিমমেট ডিবেটার ছিলাম, দেবাশিস রঞ্জন সরকার, আমি যমুনা টেলিভিশন নিউজ পড়ে, রাইট, যারা জানেন না তাদের, সঞ্জীব বিবিসিতে এখন বোধহয় লাস্ট টাইম শুনেছিলাম আফগানিস্তানে আছে, এখন কোথায় আছে ঠিক জানি না। আমাদের এই টিমটা আমার মনে হয় না যে আমাদের কেউ হারাইতে পারছে কেউ কোনোদিন ডিবেটে। তো আমার জেলাসি লাগতো কি যে ইস যদি কিবরিয়ার ওই শোতে বসা যেত, সব কি দারুণ সময়। আমার মনে আসে যেদিন আমাদের স্যাক করার কথা, তার সেই দিনই কিন্তু ওই যে টিআরপি রিপোর্টটা আমরা পাইলাম। হ্যাঁ ওই দিনই তো। হ্যাঁ, আমার সন্ধ্যা পর্যন্ত জানি যে আমার চাকরি নাই, এই একটু পরে রফিক স্যার ডাকবে আর বলবে তুমি যাও খালাস। সেই দিনই সন্ধ্যার পরে হচ্ছে মিটিং এর টিআরপি রিপোর্ট। মজার গল্প আছে, আমি জানি না আজকে এমডি রফিকুল সাহেব বেঁচে আছেন কিনা, বেঁচে আছেন, স্যারের জন্য সবসময় দোয়া করি। আমাদের যিনি এক্সিকিউটিভ ইসি ছিলেন, মানে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, ইডি স্যার, আমাদের শাকিব মঞ্জুর বেঁচে নাই, দুজনই আমাদের খুব শ্রদ্ধেয় জন। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে স্মরণ করতে চাই অনিল চন্দ্র এবং এসি রয়, শামসুমন ভাই, পরবর্তীতে জাহিদ বাবুল, সো আরো অনেকেই আছেন। তো ফ্যাক্ট হচ্ছে কি, মানে ওর যে রিপোর্টটা আসলো আমার মনে আছে এখনো, তখনও এমডি স্যার আমার সামনে, আমাকে এবং তানিয়াকে খুব পছন্দ করতেন উনি, দেখে বলতেছে যে রাতভর গানে 1 নাম্বার, ও কি করে রাতের বেলায়। এবং আমার স্টিল মনে আছে তানিয়া পাশ থেকে বল, স্যার মোমবাতির জামায় পড়লে সেই থেকে মোমবাতি কিভাবে তুলবে সেটা টিপস দেয়। ও তাহলে তোমরাও দাও, শুরু করো। তো নীরব ওয়াজ দ্যাট পপুলার। এবং আমার মনে আছে যে ওই দিন আমার চাকরি চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, আমাকে একদিন বলছিল আই হেট হিম, কিন্তু তোকে রাখতে হবে। না আমি পছন্দ করতো না, বাট বাউন্ড টু। এবং দেখতাম চুপচাপ আসতো এসে, কারণ আমাকে ম্যাডাম পছন্দ করতেন, ম্যাডাম অনেক আদর করতেন। মিটিং আসতো না, আই হেট হিম। ম্যাডাম ওকে আদর করতো, আমাদের সবাইকে আদর করতো, পলাশকে। এবং নীরব, ও আরেকজন ছিল আমাদের সৈয়দ সাইফি, ওয়ার্ল্ড মিউজিক বোধহয় করতো। ফ্যাক্ট হচ্ছে নীরব কতটা পপুলার ছিল আমি আপনাদেরকে বলি। রেডিও ইন্ডাস্ট্রিতে নীরবের মতো পপুলার কোনো আর্জের আমার দেখা মতো হয় নাই। নীরবের বাসার বেডশিটটা গিফট আসতো, নীরবের বাসার রান্নাবান্না সপ্তাহ ধরে রান্নাবান্না করতো না, ফ্রিজ জুড়ে রান্না থাকতো। নীরবের যা যা লাগবে, মানে একমাত্র বিশেষ কিছু বস্ত্র ছাড়া বাকি সবকিছু গিফটার। ওটা কি করে জানো যে পায় নাই? হ্যাঁ, ওইটা কি করে জানো যে পায় নাই? আমি গেস করছি, আরো আছে, ওটাও আছে। আমার নামে অনেক গিফট আসছে, খুলতাম, খোলার পরে প্লিজ নীরবকে দিয়ে দিও, লেখা করে না। আমার লেখা থাকতো, মানে ওরা আবার তখন তো ফেসবুকের সময় ছিল না, ইমেল ছিল। একটা হইতে পারে যে এই ছবি পাবলিশ করার পরে দেখছে যে এই ছেলেটা সবচেয়ে বেশি চিক না, ওরে দেয়া যেতে পারে, দরিদ্র, নিঃসহ, অসহায়। তুই এখানে একটা কথা আছে, তুই যে এতটা পপুলার হয়ে গেলি, এটা কিন্তু একটা ব্যাড ইফেক্ট, এবং তুই এটা কিছুটা পাইছিস, ভয়ঙ্কর ভাবে পাইছি। দেখ, আমার একটা ফোনে গালি দিল বাংলা ভিশনের একটা শোতে, হ্যাঁ, যেই গালিটা আমাকে সবচেয়ে পপুলার বানাইলো, সবচেয়ে আলোচিত বানাইলো, সেই ফোনটার আগের ফোন কি ছিল জানিস? ওই ফোনের আগের ফোনটাই একজন ভদ্রলোক ফোন করে বললেন যে তুই তখন উপস্থাপনা আসিস নাই, আমাকে তখন বলতেছে যে হানিফ সংকেত স্যারের পরে বাংলাদেশে কেউ শুদ্ধ বাংলায় সুন্দর করে উপস্থাপনা করলে সে আপনি। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কল। সেই কলটা কোনোদিন ভাইরাল হয় না কিন্তু, কারণ ওদি আমার মাস দেওয়া যায় না, পরে যেন বহু মেয়ের জীবন নষ্ট করছে। হ্যাঁ, এইটা হেভি ভাইরাল হলো, এবং ন্যান্সি ওয়াজ মাই ফ্রেন্ড, কারণে আরো বেশি। বাট টিল আমার এখনো মনে হয়, আমি জানি না ভেতরের কাণ্ড, কিন্তু আমার মনে হয় দ্যাট ওয়াজ এ ট্র্যাপ মেড বাই সামওয়ান, আই গেজ। কেন কি তুমি দেখবা কাটতে 40 সেকেন্ড তো লাগে না, লাগার কথা না, বসে থাকার কথা প্রডিউসার হাতের লাইন দিয়া 2 সেকেন্ড লাগার কথা কাটার, আর কল ভেতর থেকে বাইরে থেকে ভেতরে আসতে লাগে 10 সেকেন্ড ডিলে। সো কাটলে আসারই কথা না, আমারে গালাইলো, ইচ্ছে মতো গালি রিপিট করলো, তারপরে গিয়েও কাটার মনে হলো না। বাদ দে, তুই ওই সময়টা যখন বসেছিলি 40 সেকেন্ড তুই তো শুনতেছিস, তোর অনুভূতি কি ছিল? মানে কি আমার মনে হয় লাইভ ছিল, কিন্তু টেলিভিশন লাইভ। বলি ব্যাপারটা এখন আরেকটু বলি, সেটা হচ্ছে আমি রেডিও ফুর্তির, তখন তো রেডিও ফুর্তিতে শো করতেছি, আমার সময় বাংলাদেশ থেকে আমার ফোন আসলো, ফোনে বললো যে এরকম গানের শো করতে হবে একটা। আমি বললাম যে আমি তো অলরেডি আর টিভিতে গানের শো করতেছি, আমি 2টা গানের শো করতে পারবো না, বৃহস্পতিবার করছি, বুধবার করতে পারবো না। আমাকে বলতে, তাহলে বল বিপ্লব ভাই, বলে যে কাকে নেওয়া যায়? আমি বলছি নীরবকে নাও, নীরবকে বলো।
আমার বললাম তখন নীরব আর নওশিনের নাম্বার সবসময় মুখস্থ থাকতো, বলে দিলাম। তো দেখো না ওই শুরুতে আমারই বসার কথা ছিল। হি কুড বি দ্যাট পপুলার। না দরকার নাই, না ওর নামে কিন্তু আগে কোনো স্ক্যান্ডাল নাই, ওর তো সম্ভব না তো। অনেকের যে অনেক কিছু হয় না, কিছুই নাই, সম্ভব না, এটা কি বলে না সম্ভব না। হ্যাঁ আছে, আসলে টেলিভিশনে সবার আগে শুরু করছে হ্যাঁ নওশিনের সাথে। আমাকে মাঝে মাঝে মনে হতো যে নওশিনের ছোট ভাইকে নিয়ে সে বসেছে, নওশিনের সাথে শুরু করলি না? আমি ওটা বলছি, আমাকে যেমন সাংবাদিকরা বলেন কিছু একটা বলেন, কিছু একটা প্রকাশ করেন, আমরা কিছু লিখি, এমন করেন কেন আপনি? কিছুই বলেন না, মানে আপনার কিছুই নাই আপনার বলার মতন, আপনার নিয়ে ওর কিছুই নাই, কিছুই বলার মতো নাই, যে কিছু একটা হিংস দেন যে প্রেম করছেন বা ব্রেকআপ হইছে বা জীবনে কিছু। নওশিনের পর তুই কার সাথে করলি শো? হ্যাঁ আমি তুলের সাথে ছিল না, নরমাল সব আমার সব ম্যাক্সিমাম ছিল হচ্ছে নওশিন, মুনমুন, নাবিলার সাথে নাবিলার সাথে তুইও করছিস? নাবিলার সাথে বোধহয় আমার সবচেয়ে বেশি করা, সবচেয়ে বেশি। হ্যাঁ আমার নওশিনের সাথে আমি প্রায় 151টা এপিসোড করছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তখনকার সময় যেটা হতো, মানে প্রথম টেলিভিশনে আসার পরে তখন তো আমি টিং একদম শুকনা, তো আমি যার সাথে পাশে দাঁড়াতাম ছোট ভাই লাগতো। আমি জানি একটু পরে কোয়েশ্চেনটা তোমার আসতে পারে, জিম কবে থেকে শুরু হলো, এসে আমার ওয়ার্কআউটটা কবে থেকে মানে আমি প্যাশনেট হলাম, বা প্রথম থেকে প্যাশনেট না, ইচ্ছা করে। আম্মা কেমন করে যায় বলো, আম্মা সবাই এক কথা, এই তুই আর তোর বড় এই পাশে যে বড় মেয়েটা বসে তুই বেশ ভালোই শো করে। নওশিনকে একদিন বললো, এই তোদের শোটা কিন্তু বেশ ভালো হয়, তুই আর ছোট ভাইটা শো করছিস, বেশ ভালো লাগে। আমি যেই জায়গায় যাই সবার এক কথা, মানে নওশিন আমার সেম এজ, এক বছরের বড়, নাবিলা আমার সেম এজ, মুনমুন আমার চেয়ে বেশ ছোট, কিন্তু সবার কাছে আমাকে বলতো যে ও সবকে ছোট লাগে, সায়ামকে সবার চেয়ে ছোট লাগে। তোরে তো ছোট লাগে বলছে, আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার টেলিভিশনের প্রথম অভিজ্ঞতা, আমি যখন আরজে চ্যানেলাইতে ডাকছিল, আমি জানি না এটা প্রচার করবে কিনা, চ্যানেলাইতে ডাকার পরে ওই আমাদের শ্রদ্ধেয় কেকা ফেরদৌসির শোতে, আমি বলি নাই কোথাও এটা, আমি আজকে বলি, সেটা হচ্ছে ওই রেডিওর প্রেজেন্টার, তারপরে হচ্ছে টেলিভিশনের প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার, এদেরকে ম্যাচ করে করে একটা গেমস, ঈদের আল্লাহ ওইটার ফার্স্ট হইছে, আমি গোল্ড পাইছি একটা। ওটা আমার পরে গেছিস, গোল্ড আমি সবার আগে গেছি, আমাদের টুরে থেকে সিলেক্ট করে দিয়েছিল তুই যাবি। তো যাওয়ার পরে ওই ম্যাচ হলো, তো ওই সময়কার চেহারা আমি মনে হয় ছবিটা আরেকবার একটু দেখাবেন। আর আমার অপোজিটে পড়েছিল যে সে ওই সময়ের সবচাইতে পপুলার হলো মডেল, আমার থেকে প্রায় আরো 6 ইঞ্চি লম্বা, আর আমি হচ্ছে এরকম। তো আমার অপোজিশনে যে বসেছিল সে আমাকে তার মডেলকে ইশারা দিয়ে বলতেছে, ওতে তো হাসি এবং তখন আসলে বুঝতে পারলাম যে না, টেলিভিশন জায়গাটা আসলে আমাদের জন্য না, মানে আমার জন্য না স্পেশালি। এখন তো আমাদের মধ্যে সবচেয়ে বেশি ফিট মাশাআল্লাহ। আমি জানি না আমি কতটা ফিট, বাট টেলিভিশন জায়গাটা আমাদের জন্য না। এবং পরবর্তীতে যেটা হয়েছে যে আমি ওই কথাটা অ্যাড করতে চাই, আমি ভুলে যাবো হয়তো, যে প্রসঙ্গটা ছিল ফোন কলের, এর 6 মাস পর পর্যন্ত কিন্তু আই ওয়াজ অন এ সিঙ্গেল রুম, সিঙ্গেল ক্যাবিনেট, আমি লক ছিলাম। সাইকোলজিক্যালি অনেক বড়, সাইকোলজিক্যালি আই ওয়াজ ড্যামেজড। আমার খেয়াল আছে একটা প্রোগ্রামে দেখে আমি জড়ায় ধরছিলাম, যে ওর চেহারা দেখে বুঝতে পারতেছিলাম 6 মাস আমি ঘর থেকে বাড়াই নাই। তুই তখন রেডিও টুডেতে না, তাহলে আই ওয়াজ নোওয়্যার। না, ও তার কিছু থেকে রেডিও থেকে ও বের হইছে। হ্যাঁ বের হইছে না, আমার চাকরি থেকে বের হইছে আর কি। আচ্ছা, তো এইজন্য আমি বলছি কেন বললাম, কারণ আমি এমডি রে গালি দিছিলাম, খুব সিম্পল হিসাব। কারণ হচ্ছে যে ভাই একটা গানের পরে 32 মিনিট আমি বিজ্ঞাপন চালাইছি, তারপরে আরেকটা গান চালাইছি, আমার পাবলিকের প্রতি দায়বদ্ধতা আছে। আমি বলছি এরকম করে চালাইলে আপনার রেডিও চলবে না। তখন তুই হেড অফ দ্য স্টেশন, আমি হেড অফ দ্য স্টেশন, আমার বলার রাইটস আছে। আমি বলছি এরকম করলে রেডিও চলবে না, কারণ পাবলিক আপনাকে চিনে না, আমাকে চিনে। তো আমি তাদের হয়ে বলছি যে ভাই এরকম করেন না, বাকলামি করেন না। কিন্তু ওই 6 মাস তুই যখন মানে নিজেকে আইসোলেট করে ফেললি, ও মাই গড, আল্লাহ মাফ করুক, আমার শত্রুকেও যেন কোনোদিন এরকম বিপদে মানুষ না ফেলে। ওটা তো ভীষণ একটা ট্রমা না, একটা যে কোনো মানুষের জন্য। 3-3 আমি লাইফে চিন্তা করছি আমি সুইসাইড করব। তার মধ্যে ওটা একটা, মানে ওই সময় 3 টাইমস আমি ফ্যানের দড়ি বাঁধছি কিন্তু আমি মরি নাই। মানে লাস্টলি কি আমার মনে হচ্ছে না, আল্লাহর কাছে কি জবাব দিব গিয়ে।